চতুর্থ সিজারের 9 মাস পরে আমার বর্তমান অবস্থা কীরকম, মানে আমার শরীরের অবস্থা কীরকম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ সুস্থ আমি আসলে নেই, আমার শরীর মোটামুটি সুস্থ আছে, তবে অনেক সমস্যা দেখা গিয়েছে। আমি সেটা করিনি, সেটা আমার ভুল ছিল। লাভ নাই, তোমার আশিকাকে দেখাবো না, তোমার আশি দিয়ে লাভ নাই, বুঝছো? আসলে সিজারের পরে একটু সময় দিতে হয়। সিজারের পরে শরীর সুস্থ হতে একটু সময় লাগে, তাই ওই সময়টুকুতে শরীর প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। একটু বেখেয়ালি হলেই সমস্যা পড়ে যেতে হয়। চতুর্থ সিজারের পরে এই একটা সমস্যা আমার প্রচুর হচ্ছে, এখনও হচ্ছে। আমার খুব খারাপ লাগে যে আমার কোনো বাচ্চাই 2 বছর পর্যন্ত দুধ খেতে পারেনি। আমার বাচ্চাদের জন্য হলেও আমাকে বাঁচতে হবে, আমার শরীরের প্রতি আমার খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 9টা বাজে। অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেই চুলে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি সকালবেলা উঠেই দুপুর রান্না সেরে ফেলবো, না হলে পর রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। আজকে ভেন্ডি ভাজি করব আর ডাল দিয়ে পেঁপে রান্না করব। মাছ ফ্রিজে আছে, তবে সেগুলো এখন রান্না করব না। বাবুরাবাকে বলতেছি মাছ আনার জন্য, উনি মাছ আনতেছেন না। আমি দেখেছি ফ্রিজ থেকে সব মাছ খেয়ে ফেলে না, পরে আর মাছ আনা হয় না, মানে মাছ খাওয়াই হয় না, মাছ আনাই হয় না। ফ্রিজে মাছ থাকলে না মাছ আনা হয়, মানে কোনো জিনিস যদি একেবারে শেষ হয়ে যায় না, ওইটা পরে আর পাওয়া যায় না। কিন্তু যদি ওই জিনিসটা অল্প থাকে তাহলে সেটা পরে পাওয়া যায়। এটা মনে করো তোমার যে কোনো জিনিসের ক্ষেত্রে, চাল ডাল চিনি চা পাতা যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমার আসে অল্প আসে, তুমি আবার আনতে যাবা পাবা, বা তুমি আবার সেটা আনতে বলবা নিয়ে আসবে, বা যখন দেখবে যেটা একদমই নাই তুমি আনতে বলবা, দেখবা যে ওইটা আনা হবে না, ওইটা আনতে সময় লেগে যাবে, দেখা যাবে যে তখন তোমার সমস্যা হয়ে যাবে। তো এই সমস্যাটা কিন্তু বেশি হয়। এই কারণে আমি ঠিক করেছি যে মাছ ফ্রিজে রেখে দেবো, কিছু মাছ রেখে দেবো, সব মাছ খাবো না। 2 প্যাকেট মাছ ফ্রিজে আছে, তেলাপিয়া মাছ 1 প্যাকেট আছে, আর রুই মাছ 1 প্যাকেট আছে। বাবুরাবাকে বলেছি মাছ সব খাওয়া শেষ। বলতেছে কি বলো, এত তাড়াতাড়ি মাছ খাওয়া শেষ? আমি বলেছি তুমি মাছ আনছোই তো অল্প, মাছ থাকবে কীভাবে? এখন যদি আমি ওনাকে বলি যে ফ্রিজে মাছ আছে, তাহলে উনি মাছ জীবনও আনবে না, বলবে এগুলো খেয়ে নাও তারপর নিয়ে আসবো। এগুলো খাওয়ার পরে বললে আর আনবে না, অনেক ঘুরাবে। এই কারণে আমি ওনাকে এসব কথা বলিনি। তবে হ্যাঁ, আমি সামনে লাশাক নিয়ে আসবো। আমার খুব ইচ্ছা একটু লাশা রান্না করার। রুই মাছ রেখে দিয়েছি, লাশা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। বাচ্চাদের নিয়ে তো শিশু মেলা ঘুরে আসলাম, এখন মুভি দেখতে যাব। তোমরা তো জানো যে আমার মুভি দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই কোরবানি ঈদে কোনো মুভি আমার দেখা হলো না, সেটা আসলে আমারই দোষ। কোনো স্টার সিনেপ্লেক্সেই তাণ্ডব বা উৎসব কোনো মুভি চলতেছে না। আমি ভেবেছিলাম তাণ্ডব না চললেও ওসব মুভি দেখব, কিন্তু কপাল খারাপ, সেটাও চলতেছে না। এখন শেষ ভরসা যমুনা ব্লকবাস্টার, সেখানে ওসব মুভি চলতেছে। তো টিকিট কিনে সেখানে গিয়ে দেখতে হবে, কিন্তু সেটা তো অনেক দূরে, আর সেখানে তো বাসে ছাড়া যাওয়া সম্ভব না, সিএনজি তো অনেক ভাড়া নেবে, এত টাকা আমি কীভাবে দিব? এমনিতে তো জানো যে টাকা পয়সা কত ক্রাইসিসে আসি, মেলায় গিয়ে কত টাকা খরচ করে আসলাম। তো বাসে করে যাব ভাবতেছি, বাচ্চা থেকে নিয়ে যাব, জায়ান রাজি হয়েছে। দূরের পথ তো বাসওয়ালারা সমস্যা করবে না, তাও আমি বলে নিব, ওদেরকে বলে ভালোভাবে শির হয়ে তারপর উঠে যাব। কারণ শুধু শুধু বাসে উঠে ঝামেলা বাড়ানোর দরকার নেই। ওদেরকে বলেই নিব যে আমাদেরকে বাসে উঠাবেন এবং সুন্দরভাবে বাস থেকে নামিয়ে দিবেন, আমার বাচ্চা সহ নামিয়ে দিবেন। দরকার হলে কিছু টাকা বেশি নেবেন, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে ভালোভাবে নামিয়ে দিতে হবে। তো এইটা বলে আমি বাসে উঠবো। গতবারের মতো ভুল আমি আর করব না। তাছাড়া আমাদের এখান থেকে যমুনা ফিউচারে যে বাস যায়, অসীম বাস, ওই বাসটা হচ্ছে সিটিং বাস। সিটিং বাসে আসলে এত মানুষ নেয় না, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না, আমরা সুন্দরভাবে যেতে পারবো। প্রথমে ভেবেছিলাম আমি একাই যাব, শুধু কেন ওদেরকে নিয়ে যাব, বাসে করে যাওয়া আসা করা, একটা মুভি দেখা। পরে ভাবলাম আমি একা একা গিয়ে মুভি দেখবো, বাচ্চারা অনেক কষ্ট পাবে, ওরা আফসোস করবে, ওদের তো পছন্দের মুভি দেখা। ওরা বলতেছে আম্মু তুমি একা একা যাবা, আমাদেরকে নিবা না। আমি বললাম আমি তো বাসে যাব, বলতেছে আমরাও বাসে যাবো, আমাদেরকে বাসে করে নিয়ে যাও। পরে ভাবলাম ওদেরকে নিয়েই যাই, সিট তো খালিই থাকবে, আমি শুধু আমার জন্য টিকিট কাটবো, আর ওদের জন্য কোনো টিকিট কাটবো না, ওরা বসতে পারবে, কারণ সিনেমা হলে এখন সিট অনেক খালি থাকবে। শুধু শুধু কেন আমি বাড়তি সিট কিনবো? তাই ঠিক করেছি ওদেরকে নিয়েই যাব। যাতায়াত খরচটা শুধু একটু বেশি লাগবে, এই যা, আর কোনো খরচ লাগবে না। না, কোনো খাওয়া দাওয়া করবো না। স্কুলের সামনে পপকর্ন বিক্রি করে, তো আমি ঠিক করেছি ওখান থেকে বেশি টাকা করে পপকর্ন কিনে নিয়ে যাব, ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাব। ব্যাগ তো আর সার্চ করে না, বাইরে না দেখালেই হবে, ভিতরে গিয়ে বসে খেয়ে নিব, আর একটা কোক কিনে নিব, ব্যাস, আর কোনো খরচ করব না। ছবি দেখতে পারতেছি, এটাই অনেক বেশি। এখন আর ঈদের সেই মৌসুম নেই, মানুষও কম থাকবে, তাই মুভি দেখতে অত বেশি ভালোও লাগবে না। একটা কথা আছে না,
যে কোনো খাবার গরম গরম খেতে অনেক ভালো লাগে, ওই খাবারটা ঠান্ডা হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগে না। তো আমার অবস্থা হচ্ছে সেরকম, ছবি দেখার সময় তো চলে গিয়েছে। এখন গিয়ে কোনো রকমে ছবি দেখে আসতে পারলেই বাঁচি। আমার শিক্ষা হয়ে গেছে বাবা, আমি আর কখনোই এই ভুলটা করব না, আর কখনোই এই ভুল করব না। যদি আমি ছবি দেখার নিয়ত করে থাকি তাহলে সেটা সঙ্গে সঙ্গে দেখে ফেলবো, ওইটা পরে দেখার জন্য ওয়েট করব না। ওয়েট করতে গেলে দেরি হয়ে যাবে, পরে আর দেখা হবে না। স্টার সিনেপ্লেক্স ছাড়া অন্য কোনো জায়গায় ছবি দেখতে আমার কাছে ভালো লাগে না, তাছাড়া পরিবেশও সেরকম ভালো নয়। তাই ওসব ঝামেলায় আমি আর জড়াবো না, ছবি দেখার হলে আগেই দেখে নিব। ওদেরকে নিয়ে আসলে চিড়িয়াখানা যাওয়ার ইচ্ছা ছিল, তবে সেটা এখন না, পরে নিয়ে যাব। অনেক ঘোরা হয়েছে, আগামী মাসে বা তার পরের মাসে ওদেরকে চিড়িয়াখানা নিয়ে যাব। মানে এই বছরের মধ্যে ওদেরকে চিড়িয়াখানা নিয়ে যাব। আর যদি পারি মিলিটারি মিউজিয়ামে নিয়ে যাব, যদি পারি, শিওর না, তবে চিড়িয়াখানা নিয়ে যাব এটা শিওর। তাণ্ডব ছবি ওখানে চলছে না, ওখানে শুধুমাত্র উৎসব ছবি চলতেছে, সেটাই বাচ্চাদেরকে দেখে নিয়ে আসবো, আর আমিও দেখে আসবো। বাচ্চাদেরকে ঘোরাতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে, ওদের সাথে আমারও ঘোরা হয়, ওরা অনেক খুশি হয়, ওদের খুশি দেখলে আমার খুব ভালো লাগে। চতুর্থ সিজার হলো আজকে 9 মাস হয়ে গেল। চতুর্থ সিজারের 9 মাস পরে আমার বর্তমান অবস্থা কীরকম, মানে আমার শরীরের অবস্থা কীরকম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আমাকে কমেন্টসে বলে যে আপু তোমার অবস্থা কীরকম, তুমি এখন কেমন আসো, সিজারের পরে তোমার কোনো সমস্যা হয়েছে কি না, তুমি চলাফেরা করতে পারতেছো কি না, তোমার শরীরের আর কোনো সমস্যা হচ্ছে কি না, তুমি সম্পূর্ণ সুস্থ আসো কি না। তো এসব বিষয়ে আমি তোমাদেরকে বলবো। প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, সম্পূর্ণ সুস্থ আমি আসলে নেই, আমার শরীর মোটামুটি সুস্থ আছে, তবে অনেক সমস্যা দেখা গিয়েছে। যেমন প্রথম সমস্যা হচ্ছে আমার প্রস্রাবটা খুব বেশি হচ্ছে, মানে কিছুক্ষণ পর পর আমার প্রস্রাব হয়। এই সমস্যাটা আমার চতুর্থ সিজারের পরপরই হচ্ছে, এখনও আসে, তবে এখন আগের তুলনায় একটু কম আসে। এরপরে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে প্রস্রাব ধরাতে পারি না, মানে প্রস্রাব ধরলেই না সেটাকে বেশিক্ষণ আটকাতে পারি না, সঙ্গে সঙ্গে না করলে তখন সেটা পড়ে যায়, আর তখন একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। এই সমস্যাটাও এখন অনেকটাই কমে এসেছে, এখন মোটামুটি প্রস্রাব ধরাতে পারি, এখন আর তেমন কষ্ট হয় না। সকালে তো নাস্তা বানাইনি, তো ডিম ভাজি করে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এই ডিম ভাজি করেছি আমার জন্য, আমি ভাত দিয়ে খেয়ে নিব। তোমাদেরকে বলেছিলাম না যে আমি সকালবেলা ভাত খাওয়া অভ্যাস করতেছি, তো সেটাই করতেছি। এদিকে আবার বাবরাবু উঠে গিয়েছে, ওনাকে বললাম যে আমি সকালবেলা রান্না করে নিয়েছি, না হলে পরে আমার রান্না করা হয় না। তো এই কথা বলার পরে উনি আর কিছু বলেনি, উনি তো জানে আসলে আমার সমস্যা, যতই আমার সাথে চেঁচিলি করুক না কেন উনি তো জানে যে আমার আসলে কতটা কষ্ট হয়, তো এই কারণে উনি আর কিছু বলেনি। তারপর আমি ওনাকে বললাম তুমি কি ভাত খাবে, আমি সকালবেলা ভাত রান্না করেছি, তরকারি তো এখনও হয়নি, তোমাকে ডিম ভাজি করে দিব। তখন সে না বলল। ঘুম থেকে উঠে গেছ, ঘুম ভেঙে গেছে, না কোলে না আম্মু কাজ আছে, এখন কোলে না, কোলে না আম্মু কাজ আছে, না 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 একদম না। কি হাসি, হাসি দেয় কি, হ্যাঁ হাসি দিয়ে লাভ নাই, হাসি দিয়ে লাভ নাই, তোমার হাসি কাকে দেখাবো না, তোমার হাসি দিয়ে লাভ নাই, বুঝছো। চুনি পাখিটা। জুনেনা ঘুম থেকে উঠে গিয়েছে, ভাগ্যিস ও ওঠার আগেই রান্নাটা সেরে নিয়েছিলাম, না হলে যে কী অবস্থা হতো আমার। সেই প্রসঙ্গে আসি, তখন বাবুরাবু বলল সকালবেলা কি ভাত খাওয়া যায়, কিছুক্ষণ পরে বলতেছে ভাত খাবে ডিম ভাজি দিয়ে, কারণ ওনার আজকে অফিস যেতে একটু দেরি হবে, এই কারণে উনি আমাকে ভাত দিতে বলল। তাই ওনাকে গরম গরম ভাত দিয়ে দিলাম, আমার ডিম ভাজিটাই ওনাকে দিয়ে দিলাম, আমি পরে আমার জন্য ভাজি করে নিব। জায়নার জন্য টিফিনে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, বাসায় কিছু নেই, লুডুস নেই, তাই ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ও লুডুস খুব পছন্দ, ওকে যদি প্রতিদিন লুডুস দেওয়া হয় টিফিনে ও সেটাই খাবে। বাবুরাবু ভাত খেয়ে অফিস চলে গিয়েছে, যাওয়ার সময় সায়রাকে নিয়ে গিয়েছিল, ওকে একটা পাউরুটি কিনে দিয়েছিল, তো সে পাউরুটি দিয়ে এখন নাস্তা করে নিচ্ছি। আমার কাছে অবশ্য পাউরুটি খেতে ভালো লাগে না, তবে ঠেকায় পড়লে খাই। জায়ান তো পাউরুটি এভাবে করে খেতেই চায় না, ওকে পাউরুটির সাথে ডিম দিয়ে মাখিয়ে ডিম পিস করে দিতে হয়, সেটার সময় এখন আর নেই, কারণ স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তৃতীয় যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমার 2 রানের চিপায় আর কি, 2 রানের চিপায় আমার প্রচুর ঘা হয়ে গিয়েছিল, মানে প্রতিদিন গোসল না করলে বা বেশি গরমে তো এটা হয়েছিল। ওই 2 পাশে প্রচুর চুলকাতো, প্রচুর জ্বালাপোড়া করতো, লাল হয়ে থাকতো। এইসব কারণে আমি ওয়্যার পরা বন্ধ করে দিয়েছি, কারণ ওয়্যার পরতে পারি না, পরলে আরও বেশি হতো, খুব বেশি কষ্ট হতো আমার।
এই সমস্যাটা কেন হচ্ছিল আমি প্রথমে বুঝতে পারিনি। পরে এই ব্যাপারটা খেয়াল করলাম যে প্রতিদিন গোসল না করলে এই জিনিসটা হয়। মানে একদিন বাবা গোসল করলে সমস্যা হয় না, কিন্তু যদি 2 দিন 3 দিন এরকম হয়ে যায় তাহলে এই ঘাটা বেশি হয় আর খুব বেশি ফুলে যায়। এই কারণে আমি প্রতিদিনই গোসল করি। খুব বেশি গরম পড়লে সমস্যা হয় না, কিন্তু যদি একটু গরম না পড়ে বা একটু শীত হয় তখন একটু কষ্ট হয়ে যেত। তখন আবার প্রতিদিন গোসল করলে আমার ঠান্ডা লেগে যেত। আমার তো আবার বাতজ্বর আছে, এই কারণে আমি প্রতিদিন গোসল করি না, কিন্তু খুব বেশি গরম পড়লে তখন আমি প্রতিদিন গোসল করি। এই সমস্যাটাও আলহামদুলিল্লাহ অনেকটাই কমে এসেছে। এখন 2 দিন বা 3 দিন গোসল না করলেও এই সমস্যাটা হয় না। আসলে সিজারের পরে একটু সময় দিতে হয়। সিজারের পরে শরীর সুস্থ হতে একটু সময় লাগে, তাই ওই সময়টুকুতে শরীর প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। একটু বেখেয়ালি হলেই সমস্যা পড়ে যেতে হয়। সকালবেলা দুপুর রান্না করার জন্য বাবু খিচুড়ি রান্না করতেই পারিনি, আসলে মনেই ছিল না। ও না খিচুড়ি ছাড়া কিছু খেতেই চায় না, সুজি সে খেতেই চায় না, মানে ওকে অনেক কষ্ট করে সুজি খাওয়াতে হয়। এখন না খেয়েও তো উপায় নেই, আমি তো স্কুলে যাব, ও এতক্ষণ ধরে কি না খেয়ে থাকবে? তাই জোর করে হলেও ওকে খাইয়ে দিলাম, যাতে করে ওর কষ্ট না হয়। এই দেখো, এগুলো হচ্ছে আমার ওষুধ, হাতে ব্যথার ওষুধ। চতুর্থ সিজারের পরে এই একটা সমস্যা আমার প্রচুর হচ্ছে, এখনও হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রচুর হাতে ব্যথা। আমার হাতের হাড্ডিতে অনেক ব্যথা। ওষুধগুলো খাওয়ার পরে কিছুটা কমেছে, বাট সম্পূর্ণ কমেনি। আমি যদি এখনও থালা বাসন বেশি ধুই আমার হাতে ব্যথা করে, বা পানি বেশি ছানি আমার হাতে খুব ব্যথা করে। তাই আমি সকালবেলা থালা বাসন ধুই, আর সন্ধ্যার পরে হলে বা বিকেলবেলা হলে তখন বাচ্চাদেরকে দিয়ে ধোয়াই। তাও দেখি আগে ব্যথা করে কিনা, যদি দেখি যে না ব্যথা করতেছে তখন আর আমি ধুই না। আমার এই হাতে ব্যথার সমস্যাটা হতো না যদি না চতুর্থ সিজারের পরে ওষুধগুলো আমি কন্টিনিউ খেতাম। চতুর্থ সিজারের পরে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল এগুলো আমি কন্টিনিউ খাইনি। প্রথম 2 সপ্তাহ খেয়েছিলাম, তারপর আর খাইনি। ডাক্তাররা যে 3 মাস ওষুধ দেয় এটা আসলে এমনি এমনি দেয় না, বুঝে শুনেই দেয়। কারণ সিজারের পরে মেয়েদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়, তখন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, রক্ত কমে যায়, আর অনেক সমস্যা হয়। এসব কারণেই ডাক্তাররা 3 মাস ওষুধ দেয়। কিন্তু আমার ডাক্তার আমাকে 3 মাস ওষুধ একবার দেয়নি, উনি আমাকে প্রতি সপ্তাহে যেতে বলেছেন। প্রতি সপ্তাহে যাওয়া আসলে অনেক ঝামেলা বাচ্চাদের নিয়ে, এই কারণে আমি যাইনি। যদি আমি জোর করতাম বাবুরাবু আমাকে নিয়ে যেত, আমি সেটা করিনি, সেটা আমার ভুল ছিল, সেটা করলেই ভালো হতো। আর তাছাড়া ভালো মন্দ খাবার তো আমি সেভাবে করে খেতে পারি না। ভালো মন্দ খাওয়া মানে মাছ মাংস খাওয়া আসলে অনেক জরুরি। মাছ মাংস না খেলে কিন্তু হয় না। শরীরে ক্যালসিয়ামের অভাব অনেকটাই দূর করে মাছ মাংস খেলে, রক্তের অভাবও দূর হয় মাছ মাংস খেলে। ফল ফ্রুটও খেতে হয়, বাট আমার সেটাও খাওয়া হয় না। এসব কারণে আমার হাতে ব্যথাটা অনেক বেশি হয়ে গিয়েছে। হাতে ব্যথা ছাড়াও মাঝে মাঝে মাথা ঘোরায়, মাথা ঘোরানোটা আমার এখনও আসে। পায়ে ব্যথাটা আগে ছিল, এখন নেই। আর লাস্ট যে সমস্যাটা সেটা হচ্ছে আমার মিন্স হয় না। জুনে না হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার মিন্স হয়নি, ডাক্তারও দেখায়নি। এটা আসলে অনেকের হয়, বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিলে তখন আবার ঠিক হয়ে যায়। তবে এটার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে একটু হাতে পায়ে ব্যথা করে, তাও অল্প, অত বেশি না। বাচ্চা দুধ খেলেও এ সময় আসলে কনস্টিপেশনের সম্ভাবনা থাকে, তাই সেদিকেও আমি খেয়াল রেখেছি, প্রিপারেশন নিয়েছি, সমস্যা নেই। আমি ঠিক করেছি জুনেনাকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবো। আমার কোনো বাচ্চাকে আমি 2 বছর পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। জায়ানকে তো দুধ খাইয়েছিলাম 1 বছর, 1 বছর পরে ও আর দুধ পায়নি। সারাকে খাইয়েছিলাম 13 মাস পর্যন্ত। 13 মাস পরে ও খুব জোরে জোরে কামড় দিত, আমি অনেক ব্যথা পেতাম, এই কারণে ও দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর সাউদারও একই অবস্থা, সাউদা জায়ানের মতন 1 বছরের মাথায় দুধ পায়নি। আমি চাই আমার ছোটো মেয়ে জুনায়না ও যাতে দুধ পায়, আমি যাতে ওকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াতে পারি, এটাই আমার ইচ্ছা। আমার খুব খারাপ লাগে যে আমার কোনো বাচ্চাই 2 বছর পর্যন্ত দুধ খেতে পারেনি। আমার এখনও মনে আছে যখন জায়ান দুধ পায়নি তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি আসলে বুঝতে পারিনি ও যে দুধ পায় না। প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় ও বাবা শুধু দুধ চুষত, দুধ পেতো না, কিন্তু সে কান্না করতো না, কিছু বলতো না, সে বাবা শুধু দুধ চুষত আর দুধ ছাড়তো না। আমার দুধ খুব ব্যথা হয়ে থাকতো, খুব ব্যথা হতো আমার। তখন আমি ভাবলাম এত ব্যথা হচ্ছে কেন, দুধ খেলে তো এত ব্যথা হওয়ার কথা না। তারপর আমি দুধ চেপে দেখলাম দুধ পড়ে কি না, দেখলাম একটুও পড়ছে না। আমি ভাবতেছি হায় হায়, আমার ছেলেটা তাহলে রাতেবেলা দুধ না খেয়ে ঘুমায়। আমি খেয়ালই করতে পারিনি যে সে দুধ পাচ্ছে না। বাবুরাবুকে এই কথা বলার পরপরই উনি সঙ্গে সঙ্গে তার পরের দিনই দুধ নিয়ে এসেছেন। তখন তো ও প্রথম বেবি ছিল, তাই ও খুব বেশি আদরে ছিল। জায়ান অনেক বেশি আদরে ছিল। একে তো অসুস্থ ছিল জন্মের পরে, তার উপরে আবার প্রথম বাচ্চা, তো এই কারণে ও হওয়ার পরে অনেক বেশি আদর পেয়েছে। মানে এমন কোনো খাবার নেই যেটা ওকে খাওয়ায়নি। তাকাও, খুশি বলো? হ্যাঁ খুশি, অনেক খুশি। হ্যাঁ সুন্দর করে লেখো। তাকাও, আইসক্রিম খাবা?
আমার কলিজার টুকরা। লেখা হওয়ার পরই বাবা শুধু ভেরি গুড পেতে চায়, গুড় দিলে তো আর হয় না, তার লাগবে ভেরি গুড। তো আমি বলতেছি লেখা যদি ঠিক হয় তাহলে গুড় দিব, আর যদি খুব বেশি সুন্দর হয় লেখা তাহলে ভেরি গুড দিব। তো ও চেষ্টা করে খুব সুন্দর করে লেখার। আমার সোনা পাখিটা। বাবুর আব্বু খাবার দাবার আনতে একটু গড়িমসি করলেও খাতা কলম আনতে গড়িমসি করে না। যখন বলি খাতা কলম লাগবে তখন সঙ্গে সঙ্গে নিয়ে আসে, বা তার পরের দিন নিয়ে আসে। এটা নিয়ে উনি ঘুরায় না। খাতা কলম ছাড়াও এই যে বক্স, পেন্সিল, রাবার, ছেলের স্কুলে বেতন, আরও আনুষঙ্গিক যেসব খরচ থাকে ছেলের পড়াশোনার জন্য, সেগুলো উনি দিয়ে দেন। সেগুলো দিতে উনি গড়িমসি করেন না। আলহামদুলিল্লাহ, সকল খারাপ গুণের মধ্যেও এই একটা ভালো গুণ ওনার আছে। ওহো, তোমাদেরকে তো আরেকটা সমস্যার কথা বলাই হয়নি। চতুর্থ সিজারের পরে আমি আসলে খুব বেশি পরিশ্রম করতে পারি না, ভারী কাজও করতে পারি না। পরিশ্রম করতে গেলেই শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এটা আসলে সবারই হয়। যাদেরই সিজারে বাচ্চা হয় ওরা আসলে খুব বেশি পরিশ্রম করতে পারেন না, খুব বেশি ভারী কাজ করতে পারেন না, তাহলে ওরা আরও বেশি অসুস্থ হয়ে যায়। আমার বেলাও ঠিক তাই ঘটে। অনেকের অনেক রকম সমস্যা হয় সিজারে বাচ্চা হলে, তার উপরে তো আবার একাধিক সিজার, সমস্যা তো বেশি হবেই। তারপরও আল্লাহর রহমতে আমার খুব বেশি সমস্যা নেই। হাতে ব্যথাটা খুব বেশি যন্ত্রণা করে, সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। অনেকের তো অনেক ধরনের সমস্যা হয়, কেউ শোয়াতে করতে পারে না, কেউ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে আমার এরকম কোনো সমস্যা হয়নি। বাচ্চাদের নিয়ে ভালো আছে আমি, সুস্থ আছে আমি। তবে বাচ্চাদের চাপ খুব বেশি হলে নিতে পারি না। মানে বাচ্চারা যদি খুব বেশি জ্বালায় তখন আর সহ্য করতে পারি না, মাথা গরম হয়ে যায়। আবার মানসিক চাপও নিতে পারি না, খুব বেশি টেনশন করতে পারি না। খুব বেশি টেনশন করলে অসুস্থ হয়ে যাই, খুব বেশি মানসিক চাপে থাকলেও অসুস্থ হয়ে যাই। এই জিনিসটা আসলে আমি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা করে। তাই আমি সবসময় মনটাকে ভালো রাখার চেষ্টা করি, সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি। অতিরিক্ত কোনো টেনশন বা মানসিক চাপ আমি নেই না, চেষ্টা করি সেখান থেকে দূরে থাকার। আমার বাচ্চাদের জন্য হলেও আমাকে বাঁচতে হবে, আমার শরীরের প্রতি আমার খেয়াল রাখতে হবে। তাই আমি চেষ্টা করি সবসময় শরীরের খেয়াল রাখার। আপুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি এবং বাচ্চাদের দেখভাল করতে পারি। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।